নমস্কার সবাইকে এনলাইট হিস্ট্রি চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব মহাত্মা গান্ধী এবং গান্ধীবাদী আন্দোলন অর্থাৎ জাতীয় আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজির অবদান। জাতীয় আন্দোলনের ক্ষেত্রে গান্ধীজির অবদান জানার আগে যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় আন্দোলনে গান্ধীর উত্থান কী করে হলো। আর যখন আমরা মহাত্মা গান্ধীর কথা বলি তখন তার ব্যক্তিগত লাইফ কেমন ছিল, তিনি কিভাবে এই ভারতবর্ষের জাতির পিতাতে পরিণত হলেন, মহাত্মাতে পরিণত হলেন, সেই বিষয়টা। তাহলে এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা এক নজরে জেনে নেব। মহাত্মা গান্ধী অ্যাট এ গ্ল্যান্স। তাহলে পুরো নাম আমরা সবাই জানি, মোহনদাস করমচাঁদ গান্ধী। এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না গান্ধীজির পুরো নাম কি। তবে খুব সহজভাবে গান্ধী সম্পর্কে যেহেতু আলোচনা করছি তাই গান্ধী সম্পর্কে আমাদের জানা অবশ্যই দরকার। পিতামাতার চতুর্থ সন্তান ছিলেন গান্ধীজি। জন্ম হয়েছে 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর গুজরাটের কাথিয়াওয়াড়। এখান থেকে কোনো একটা কোয়েশ্চেন আসতে পারে, কোথায় পোরবন্দর, আর সুদামাপুরী ছিল পোরবন্দরের পূর্ব নাম। পিতা করমচাঁদ গান্ধী বা কাওয়া গান্ধী আর রাজকোটের দেওয়ান ছিলেন। মাতা পুতলিবাই ধর্মপরায়ণ মহিলা। করমচাঁদের চতুর্থ স্ত্রী ছিলেন পুতলিবাই, অর্থাৎ চতুর্থ স্ত্রীর চতুর্থ সন্তান ছিলেন গান্ধীজি। স্ত্রী ছিলেন কস্তুরবা গান্ধী মাখানজি, যাকে বলা হয় মাখানজি। 13 বছর বয়সে তার বিবাহ হয়, অর্থাৎ গান্ধীজি 1883 খ্রিস্টাব্দে বাল্য বিবাহ করেছিলেন। তারপর হচ্ছে গান্ধীজির সন্তান। গান্ধীজির সন্তান কতজন ছিল যদি আমরা বলি তাহলে গান্ধীজির সেই অনুসারে আমরা বলবো যে 4জন পুত্র ছিল। পুত্র সন্তান হরিলাল গান্ধী, মণিলাল গান্ধী, রামদাস গান্ধী, দেবদাস গান্ধী। আর গান্ধীজি জৈন ধর্মাবলম্বী ছিলেন। এ হচ্ছে পুত্রদের। জৈন ধর্মাবলম্বী ছিলেন এই কথাটা বলা মুশকিল, তবে জৈন ধর্মের একটা প্রভাব গান্ধীজির মধ্যে ছিল, তবে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ধর্মাবলম্বী হোক না কেন, ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকেই হিন্দু ধর্ম থেকে, যেমন জৈন ধর্মের উপরেও হিন্দু ধর্মের বিশাল একটা প্রভাব রয়েছে, তেমনি অন্যান্য ধর্মের ক্ষেত্রেও হিন্দু ধর্মের একটা প্রভাব রয়েছে। যাই হোক, আমরা গান্ধীজিকে কি নামে ডাকি সবাই তো আমরা জানি যে মহাত্মা গান্ধী, মহাত্মা বা গান্ধী মহারাজ, বাপু, গান্ধী বাবা, ফার্স্ট মাস্টার, অনশন বিশেষজ্ঞ, আর অর্ধনগ্ন ফকির। অর্ধনগ্ন ফকির এই নামটা দিয়েছিলেন উইনস্টন চার্চিল। তো তিনি যখন গোলটেবিল বৈঠকে যাচ্ছিলেন তখন অর্ধনগ্ন ফকির দিয়েছিলেন তার নাম উইনস্টন চার্চিল। তিনি বলেছিলেন বাকিংহাম প্যালেসে একজন অর্ধনগ্ন ফকির এইভাবে যাচ্ছে, এটা আমার নিজের কাছেই একটা অবাক লাগছে। আর গান্ধীজির শিক্ষা জীবন হচ্ছে রাজকোটের আলফ্রেড হাই স্কুলে তিনি এখান থেকে পাশ করেন, হাই স্কুল পাশ করেন। তারপর গুজরাটের ভাবনগরে সমলদাস কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 18 বছর বয়সে 1988 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ব্যারিস্টারি পড়তে তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে যান এবং 1891 খ্রিস্টাব্দে ব্যারিস্টারি পাশ করেন। এই যে 1891 খ্রিস্টাব্দে গান্ধীজি ব্যারিস্টারি পাশ করেন, এটাই ছিল তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। কেননা এই ব্যারিস্টারি পাশ করে তিনি আইন ব্যবসার জন্য যান সাউথ আফ্রিকাতে, আর সাউথ আফ্রিকার থেকে যে গান্ধীজি রিটার্ন করেন ইন্ডিয়াতে, সেই গান্ধীজিকে আমরা মহাত্মা গান্ধী হিসাবে পেয়ে থাকি। এবার আসছি রাজনৈতিক জীবনের সূচনা লগ্ন। রাজনৈতিক জীবনের সূচনা লগ্নে গান্ধীর জীবনে কি হয়েছিল। রাজনৈতিক জীবনের সূচনা লগ্নে 1893 খ্রিস্টাব্দে গান্ধীজি দাদা আবদুল্লাহ নামক
একজন গুজরাটি ব্যবসায়ীর মামলা লড়াই করার জন্য আফ্রিকার নাটালে যাত্রা করেন। কবে করেন? 1893 খ্রিস্টাব্দে। আর কার, এটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গুজরাটি ব্যবসায়ী আর দাদা আবদুল্লার। ওইখানে তার রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়। ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ ইয়োর লাইফ। গান্ধীজির প্রধান রাজনৈতিক আন্দোলনের প্রধান হাতিয়ার কি? হাতিয়ার হচ্ছে সত্যাগ্রহ। গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে বা জি.কে. গোখলে আমরা বলি, জি.কে.জি। গান্ধীজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন? লিও টলস্টয়। গান্ধীজির বিবেক রক্ষক কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। এই চক্রবর্তী রাজা গোপালাচারী লর্ড মাউন্টব্যাটেনের পরে কিন্তু ভারতবর্ষের প্রথম ভাইসরয় জেনারেল হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা থেকে গান্ধীজি ভারতে ফেরেন পাকাপাকিভাবে প্রথম যুদ্ধ চলাকালীন সময়ে 46 বছর বয়সে 1915 খ্রিস্টাব্দে, যেখানে 1893 খ্রিস্টাব্দে গিয়েছিলেন আর 1915-তে 9 জানুয়ারি তিনি রিটার্ন করেন। গান্ধীজি জীবনের প্রথম সত্যাগ্রহ হচ্ছে দক্ষিণ আফ্রিকা পূর্ব উপকূলে নাটালের সত্যাগ্রহ হয়েছিল, সেই সত্যাগ্রহ। গান্ধীজির জীবনের ভারতবর্ষের প্রথম সত্যাগ্রহ হচ্ছে বিহারের চম্পারণ, যে সত্যাগ্রহ হয়েছিল 1917। সেটা আমি পরবর্তীতে আসছি। গান্ধীজির নেতৃত্বে আঞ্চলিক আন্দোলন। গান্ধীজি প্রদত্ত উপহার তিনি কি পেয়েছিলেন? কাইজারি হিন্দ আর নাইটহুড, এই দুটো উপাধি পেয়েছিলেন। গান্ধীজি পরিচালিত ভারতবর্ষের গণ আন্দোলনের মধ্যে প্রথম সর্বভারতীয় গণ আন্দোলন হচ্ছে অসহযোগ আন্দোলন। 1922 পর্যন্ত চলেছিল, 1920 থেকে 22, এবং চৌরিচৌরা ঘটনার পর তিনি এই আন্দোলন প্রত্যাহার করেন। আর গান্ধীজির প্রকাশিত পত্রপত্রিকা ইন্ডিয়ান ওপিনিয়ন খুব গুরুত্বপূর্ণ। এটা তিনি দক্ষিণ আফ্রিকা থেকে করেছিলেন। আর ইংরেজিতে করেছিলেন ইয়ং ইন্ডিয়া। তারপর হরিজন পত্রিকা, সেটা হিন্দি এবং সেটা ভারতবর্ষ থেকে করেছিলেন। আর গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, এটা গুজরাটি ভাষায় লিখিত। তাহলে যারা পরীক্ষার্থী তারা মনে রাখবে সেটা গুজরাটি ভাষায় লিখিত। আর গান্ধীজির লিখিত গ্রন্থের নাম হচ্ছে হিন্দ স্বরাজ। লিখিত গ্রন্থের নাম হিন্দ স্বরাজ। আর গান্ধীজির জীবনীকার তথা ব্যক্তিগত সচিব ছিলেন পেরেলাল। এই হচ্ছে গান্ধীজির ব্যক্তিগত জীবন সম্পর্কে মোটামুটি একটা আলোচনা। তাহলে এখানে যেটা পরীক্ষার্থী আছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ আফ্রিকায় কবি কে ছিলেন, দক্ষিণ আফ্রিকা থেকে কবি ফিরেছিলেন, তার রাজনৈতিক আন্দোলনের প্রধান হাতিয়ার কি, তার রাজনৈতিক গুরু কে ছিলেন, আধ্যাত্মিক গুরু কে ছিলেন, আর গান্ধীজির বিবেক রক্ষক কে ছিলেন। এগুলি একটু গুরুত্ব দিয়ে দেখলে মোটামুটি সবার জন্য অসুবিধা হবে না বুঝতে। আর গান্ধীজির পত্রিকা এবং গ্রন্থগুলির কথা খুব ভালো করে মনে রাখতে হবে। আরও কিছু তথ্য নিয়ে আসলাম গান্ধীজি সম্পর্কে। সেটা গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটা বলেছিলাম মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থ। এই যে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছেন গান্ধীজির সচিব মহাদেব দেশাই। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে যে গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছেন। আর গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজি একটিমাত্র কংগ্রেসের একটিমাত্র অধিবেশনে তিনি সেটা ছিল বেলগাঁও 1924 খ্রিস্টাব্দে সভাপতিত্ব করেছিলেন। আর শেষবারের মতো তিনি, এটা প্রথম এবং শেষবারের মতো সভাপতি হন। এর আগে কিংবা পরে তিনি কংগ্রেসের কোনো সভাপতি, এটা মনে রাখবে খুব ভালো করে যে গান্ধীজি বেলগাঁও অধিবেশনে হয়েছিলেন সভাপতি। আর কাইজারি হিন্দ স্বর্ণপদক ফিরিয়ে দেন গান্ধীজি। এই স্বর্ণপদকটা ফিরিয়ে দেন আগস্টের 1 তারিখ 1920 খ্রিস্টাব্দে। এরপরে তিনি অসহযোগ আন্দোলন শুরু করেন।
আর নাইটহুড উপাধি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর গান্ধীজি নাইটহুড উপাধি ফিরিয়ে দেন 1919 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত উক্তি, যদিও গান্ধীজির বিখ্যাত উক্তির আর শেষ নেই, এর মধ্যে ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মরেঙ্গে এবং হে রাম। 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি নাথুরাম গডসে তাকে হত্যা করে। তার হত্যাকারী ছিল নাথুরাম গডসে। দিল্লির বিড়লা হাউসের সামনে যখন তিনি এসেছিলেন তখন তার বুকের মধ্যে গুলি করে। আর গান্ধীজির সমাধিস্থল হচ্ছে রাজঘাট। এখনও গেলে দেখবে সেখানে প্রদীপ জ্বলছে। আর গান্ধীজির জন্মদিন, সেটা হচ্ছে ভারতের জাতীয় দিন, এবং এটা ইউনেস্কো ভুল বলেছি, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন পৃথিবীব্যাপী অহিংসা দিবস হিসাবে, বিশ্ব অহিংসা দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এটা 2007 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গান্ধীর জন্মদিনকে বিশ্ব অহিংসা দিবস, এই যে এখানে কবে করেছে আর বিশ্ব অহিংসা দিবস কার জন্মদিনকে কেন্দ্র করে হয়েছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যেটা বলছিলাম যে অহিংসা দিবস, যাই হোক, জাতির জনক মহাত্মা গান্ধীর রাজনীতির জীবনের ক্ষেত্রে দুইটা পর্ব রয়েছে। একটা হচ্ছে প্রাথমিক পর্ব, যেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, আর দ্বিতীয়টা হচ্ছে ভারতবর্ষ। একজন আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন সত্য, কিন্তু দক্ষিণ আফ্রিকাতে যে ফিরে এসেছিলেন একজন সম্পূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ভারতবর্ষের সমস্যাগুলিকে উপলব্ধি করেছিলেন এবং ভারতবর্ষকে স্বাধীন করার যে উপায়গুলি তিনি দিয়েছিলেন সেটাই পরবর্তী সময়ে কাজ করেছিল। 1891 খ্রিস্টাব্দে গান্ধীজি লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফিরে এসে বোম্বাই হাইকোর্টে গুজরাটের রাজকোর্টে কিছুদিন আইনি ব্যবসা সুবিধা করতে পারেননি। এই যে বোম্বাইয়ের হাইকোর্ট এবং রাজকোর্টে, এই দুইটা জায়গা খুব ভালো করে মনে রাখবে। তারপরে হচ্ছে আমরা যদি বলি এখানে দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি কি করেছেন, তাহলে আমরা যে রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা পেয়ে থাকি তিনি হচ্ছেন গান্ধীজি। 1892 খ্রিস্টাব্দে গান্ধীজি দাদা আবদুল্লাহ নামক গুজরাটি ব্যবসায়ীর মামলায় লড়াই করতে দক্ষিণ আফ্রিকার নাটালে মাত্র 24 বছর বয়সে যাত্রা করেন। সেখানে আইনজ্ঞ গান্ধী রাজনৈতিক গান্ধীতে পরিণত হন। তাহলে কোথায় গিয়েছিলেন? দক্ষিণ আফ্রিকার নাটালে। আগেই বলেছি, দাদা আবদুল্লাহ নামক গুজরাটি ব্যবসায়ী। আর গান্ধীজির জীবনের যে দীর্ঘ 22 বছর, এই 22 বছর একটা সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 22 বছর জেলে থাকা, 22 বছর ঔরঙ্গজেব দক্ষিণ ভারতে যুদ্ধ করেছিলেন, 22 বছর গান্ধীজি সাউথ আফ্রিকাতে ছিলেন। 1901-এ ভারতে এসে 1903-এ তিনি পুনরায় ফিরে যান। মানে মাঝখানে গান্ধীজি কয়দিনের জন্য এসেছিলেন ভারতে? 1901-এ এসে 3-এ ফিরে যান, আবার 15-তে তিনি চলে আসেন। সেই সময় দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ সরকারের বৈষম্যের শিকার হতে হয় ভারতীয়রা। শুধু ভারতীয়রা না, কৃষ্ণাঙ্গদের কোনো অধিকারই সেখানে ছিল না। আর ভারতীয়রা তো অবশ্যই এর মধ্যে শোষিত ছিল। এখানে ভারতীয়দের অর্ধ বর্বর এশীয় বলে অভিহিত করা হয় এদের। যাই হোক, গান্ধীজি এই ক্ষেত্রে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং দক্ষিণ আফ্রিকার ডারবান এবং পিটার মেরিজবার্গের ট্রেনে ও পরে ঘোড়ার গাড়িতে তিনি নিগৃহীত হন। এই তার নিগৃহীত হওয়ার থেকেই তিনি তা শুরু করেছিলেন। শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে তার তখন আন্দোলন শুরু হয়। এখানে নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করেন। তাহলে 1894 খ্রিস্টাব্দে গান্ধীজি নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। এটা খুব গুরুত্ব সহকারে মনে রাখবে যে 1894 খ্রিস্টাব্দে গান্ধীজি নাটাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করেন। আর ইন্ডিয়ান ওপিনিয়ন নামক পত্রিকা, এই যে
1903 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ওপিনিয়ন নামক পত্রিকা প্রকাশ করেন। এই নাটাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন, এই দুইটা ঘটনা গান্ধীজির দক্ষিণ আফ্রিকাতে সাকসেস পাওয়ার সবচেয়ে বড় প্রাথমিকভাবে দুটা বিষয় ছিল। দক্ষিণ আফ্রিকায় যে ভারতীয়রা ছিল তাদের দক্ষিণ আফ্রিকায় তাদের কয়েকটি অসুবিধা ছিল। এখানের মধ্যে 3টি অসুবিধা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। 3টি অসুবিধার কথা এখানে উল্লেখ করা যায়। এখানে চুক্তিবদ্ধ যে ভারতীয়রা চুক্তিবদ্ধ যেসব ভারতীয় শ্রমিক দক্ষিণ আফ্রিকায় যেতে তাদের চুক্তির মেয়াদ শেষ হলে বসবাসের জন্য মাথাপিছু 3 পাউন্ড ট্যাক্স দিতে হতো। 3 পাউন্ড ট্যাক্স দিতে হতো। গান্ধীজি এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, প্রথম যেটা। দ্বিতীয় হচ্ছে একমাত্র খ্রিস্টান মতে বিবাহ ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে, হিন্দু কিংবা মুসলিম বিবাহ পদ্ধতি সেখানে অ্যাকসেপ্ট করা হতো না, অবৈধ বলে ঘোষণা করা হয়। গান্ধী এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ মহিলাদের সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলেন। 1907 সালে আইন বলে ট্রান্সবালে ভারতীয়দের দাগি আসামির মতো আঙ্গুলে ছাপ দিয়ে রেজিস্ট্রেশনের আদেশ জারি করা হয়। শ্বেতাঙ্গ সরকারের উপর এতে তিনি ক্ষুব্ধ হন। এটা ছিল তার প্রাথমিকভাবে প্রতিক্রিয়ার একটা সবচেয়ে বড় কারণ। যাই হোক, এবার আসছি গান্ধীজির ব্রহ্মচর্য পালন। গান্ধীজির ব্রহ্মচর্য পালন যদি আমরা বলি, তাহলে যে গান্ধীকে আমরা সারা পৃথিবীব্যাপী তিনি সান্নিধ্য লাভ করেছিলেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে। গান্ধীজি সাধারণত নিরামিষ ভোজন করতেন, তিনি নিরামিষ ভোজন করতেন, তার এটা একটা অভ্যাস ছিল। তারপরে হচ্ছে এখানে লন্ডনে পড়তে যাওয়ার আগে তিনি মা পুতলিবাই ও জৈন সন্ন্যাসী এখানে বেচার্জির কাছে প্রতিজ্ঞা করেন যে তিনি মাংস খাওয়া এবং মদ্যপান ও নারীর সঙ্গ থেকে বিরত থাকবেন। তিনি এই প্রতিজ্ঞা পালনও করেছিলেন। তিনি নিরামিষ ভোজন সঙ্গে যোগদান। নিরামিষ ভোজনের পর দ্য মোরাল বেসিক অফ ভেজিটেরিয়ানিজম নামে একটি বই এবং বেশ কিছু নিবন্ধ লেখেন। এগুলি ছাপা হয় লন্ডনে নিরামিষভোজী সংগঠন লন্ডন ভেজিটেরিয়ান সোসাইটিতে প্রকাশন দি ভেজিটেরিয়ানে। তার জীবনীতে লেখা আছে যে তিনি নিরামিষ ভোজনই ছিল ব্রহ্মচর্যার তার গভীর মনোযোগের সূচনা। গান্ধীজির কাছে ব্রহ্মচর্যের অর্থ চিন্তা, বাক্য ও কর্মের নিয়ন্ত্রণ। চিন্তা, বাক্য ও কর্মের নিয়ন্ত্রণ। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ গান্ধীজি, মহাত্মা গান্ধী। তার কিছু দক্ষিণ আফ্রিকায় তার কিছু কার্যাবলীর থেকে আমরা এই বিষয়গুলি মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবো। 1910 খ্রিস্টাব্দে যখন গান্ধীজি 3 মে ট্রান্সভালের স্বর্ণনগরী জোহেনেসবার্গে 21 মাইল দূরে লবাই স্টেশনের কাছে গান্ধীজি জার্মান স্থপতি বন্ধু কালেনবাকের কেনা একটি ফার্মে গান্ধীজি বিখ্যাত টলস্টয় ফার্ম স্থাপন করেন। এই জায়গাটা কার সঙ্গে, কবে গান্ধীজি কোথায় টলস্টয় ফার্ম স্থাপন করেছিলেন, কোন স্টেশনের কাছে, এইগুলি একটু খুব গুরুত্ব সহকারে দেখবে। এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা সবাই মনে রাখবে, ঠিক আছে? তাহলে ট্রান্সভাল ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ হলে গান্ধীজি আন্দোলন গড়ে তোলেন। শ্বেতাঙ্গ সরকার গান্ধীজিকে জেলে পাঠায় এবং জেলে মধ্যে অন্যান্য কয়েদির মতোই তাকে পাথর ভাঙতে বাধ্য করা হয়। তাহলে আমরা যে গান্ধীজি তার সত্যাগ্রহ আন্দোলন করেছেন, সহজে সেটা এই লক্ষ্যে এসে পৌঁছাননি। গান্ধীজির শান্তিপূর্ণ প্রতিরোধ আন্দোলন পদ্ধতি ছিল সত্যাগ্রহ। গান্ধীজি সর্বাপেক্ষা শক্তিশালী সত্যাগ্রহটি গড়ে তোলেন নিউক্যাসল কয়লা খনি অঞ্চলে। সেখানে তিনি শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে খনি শ্রমিকদের সংগঠিত করে ধর্মঘট ডাকেন। তাহলে এই যে নিউক্যাসলে যে ধর্মঘটটা, সেটা হচ্ছে
গান্ধীজির জীবনে ডাকাত প্রথম ধর্মঘট। গান্ধীকে গ্রেপ্তার করে 9 মাস কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই কাজটা দক্ষিণ আফ্রিকা সরকার খুব ভালো করে নেলসন ম্যান্ডেলাকে তারা 27 বছর জেলে রেখেছিল, গান্ধীজিকে 9 মাস রেখেছিল, আর কত কত সত্যাগ্রহী বা আন্দোলনকারীদের জেলে রেখেছে। কয়েকটি স্থানে পুলিশের গুলিতে কয়েকজন নিহত হলে আন্দোলন স্তব্ধ হয়ে যায়। প্রবল আন্দোলনের চাপে 1914 খ্রিস্টাব্দে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, দক্ষিণ আফ্রিকা সরকার এর প্রধান জেনারেল স্মটস গান্ধীজির সঙ্গে এক আপোষ আলোচনা বসতে বাধ্য হন। উভয়ের মধ্যে চুক্তি হয় এবং ভারতীয় ত্রাণ আইন, এটা খুব ভালো করে মনে রাখবে যে ভারতীয় ত্রাণ আইন এখানে পাশ হয়। দক্ষিণ আফ্রিকা সত্যাগ্রহ আন্দোলনের অবসান হয়। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ত্রাণ আইন গৃহীত হলে ভারতীয়দের অবস্থার অনেকটা উন্নতি হয়। মাথাপিছু 3 পাউন্ড ট্যাক্স উঠে যায়। ভারতীয় পদ্ধতিতে বিবাহ আইন পাশ হয়। দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের অবস্থার অবশ্য কোনো সুরাহা হয়নি, সেটা পরবর্তী সময়ে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এবং নেলসন ম্যান্ডেলার মাধ্যমে সেটা হয়েছিল। যাই হোক, এখন আসছি এই যে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে আন্তর্জাতিক আইন অনুসারে গান্ধীজি 1915 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে আসেন এবং জাতীয় রাজনীতিতে যোগ দেন। That was the turning point of Indian history, that Gandhi returned from South Africa and started the local agitation to concentrate how to build the nation. এবং এইখানে ডক্টর S.R. মালহোত্রা তার টুয়ার্ডস ইন্ডিয়াস ফ্রিডম অ্যান্ড পার্টিশন শীর্ষক গ্রন্থে বলেছেন, দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের সংগ্রামের ফলে ভারতীয় জাতীয় আন্দোলনের উপহার হিসাবে খোদ পেয়েছে গান্ধীজিকে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার এই যে S.R. মালহোত্রা যে কথাটা বলেছেন, এটা খুব টুয়ার্ডস, তার গ্রন্থের নাম টুয়ার্ডস পার্টিশন অফ ইন্ডিয়া, টুয়ার্ডস ইন্ডিয়াস ফ্রিডম অ্যান্ড পার্টিশন শীর্ষক গ্রন্থে দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের সংগ্রামের ফলে ভারতীয় জাতীয় আন্দোলন উপহার হিসাবে পেয়েছে মহাত্মা গান্ধীকে। এখন আলোচনা করব গান্ধীজির প্রবর্তিত সত্যাগ্রহের আদর্শ। তাহলে গান্ধীজি এই যে সারা পৃথিবীব্যাপী তার আন্দোলনের ছাপ ছেড়ে গেছেন, সেটা তার সত্যাগ্রহের আদর্শের উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করেছে এবং এটা খুব প্রাসঙ্গিক। এখানে একটা জিনিস স্পষ্ট যে গান্ধীজি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার ছিল তার সত্যাগ্রহ। এই সত্যাগ্রহের মাধ্যমে তিনি পৃথিবীকে জয় করেছেন। মূলত গুজরাটের জৈন ধর্মীয় পরিবেশে তার জন্ম এবং বৈষ্ণব পরিবারে বেড়ে ওঠায় গান্ধীজি সত্যাগ্রহের প্রতি অনুরক্ত হন। বিখ্যাত লেখক রাস্কিন রচিত গ্রন্থ, এই যে রাস্কিনের গ্রন্থ আনটু দ্য লাস্ট, এটা সবচেয়ে বেশি মনে রাখবে টলস্টয়ের লেখা কিংডম অফ গড, যে রুশ সাহিত্যিক টলস্টয়ের লেখা কিংডম অফ গড মানে শেষ পর্যন্ত। এডউইন আর্নল্ডের লেখা এই যে লাইট অফ এশিয়া, ডেভিড থরর লেখা সিভিল ডিসোবিডিয়েন্স, এছাড়া শ্রীমদ্ ভাগবত গীতা, বাইবেল ইত্যাদি পাঠ করে। এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গান্ধীজমের প্রতি। এই গ্রন্থগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এইগুলি খুব ভালো করে মনে রাখবে। আর সত্যাগ্রহ শব্দটি সত্য এবং আগ্রহ, এই দুইটার ফলে সত্য এবং আগ্রহ গড়ে উঠেছে। সত্যাগ্রহ হচ্ছে সত্য এবং আগ্রহ, এই যে সত্যাগ্রহ, এগুলিতে কোয়েশ্চেন আসবে না। সত্যাগ্রহের এই যে আক্ষরিক অর্থ সত্যের প্রতি সুদৃঢ় অবস্থা বা আগ্রহ। সত্যাগ্রহ হচ্ছে আত্মার শক্তি, সোল ফোর্স, প্রেমের শক্তি, লাভ ফোর্স, শান্ত ও নিরস্ত্রভাবে পরিচালিত অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী হলো সত্যাগ্রহ। এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, সত্যাগ্রহের স্বরূপ প্রসঙ্গে ইস্ট ইন্ডিয়া পত্রিকায় গান্ধীজি লেখেন, সত্যাগ্রহ হলো
চূড়ান্ত আত্মবিলোপ, মহত্তম বিনয়, সর্বোত্তম ধৈর্য এবং উজ্জ্বল বিশ্বাস। আত্মকষ্টের মাধ্যমে এবং অহিংসা উপায়ে প্রতিপক্ষের মন জয় করা, তার অন্তরে শুভ বুদ্ধিকে জাগ্রত করাই হলো সত্যাগ্রহের মূল উদ্দেশ্য। আর সত্যাগ্রহের আদর্শ অনুসরণকারীকে কি পালন করতে হবে? এই যে সত্য অহিংসার আদর্শ এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, পবিত্রভাবে জীবনযাপন করতে হবে, তারপরে খাদি বস্ত্র পরিধান করতে হবে, নেশামুক্ত থাকতে হবে, আদর্শ রক্ষার প্রয়োজনে নিজ জীবন সম্পদ সবগুলি বিসর্জন দিতে হবে। তো এটা ছিল গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের মূল লক্ষ্য। এবার গান্ধীজি হরিজন পত্রিকায় কি লিখেছেন? হরিজন পত্রিকায় তিনি লিখেছেন, আমার উপদেশ হলো প্রথমত সত্যাগ্রহ, শেষে সত্যাগ্রহ। অর্থাৎ সত্যাগ্রহ কোনো সময় ছাড়তে রাজি নয়। স্বাধীনতার জন্য অন্য কোনো ভালো রাস্তা আর নেই, এই কথাটা তিনি বলেছিলেন। গান্ধীজির আদর্শ, সত্যাগ্রহের আদর্শ অনুসরণের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলন আনতে চেয়েছিলেন। রায়চাঁদ ভাই নামক এক ধর্মপ্রাণ বণিকের সান্নিধ্যে এসে গান্ধীজি সত্যাগ্রহ নীতি কর্মসূচি বিষয়ে অনেক বেশি বাস্তববাদী হয়ে ওঠেন। এই রায়চাঁদ হচ্ছে তার সবচেয়ে বেশি গুরুত্ব বহন করেছিল তার জীবনে, তার সত্যাগ্রহ আদর্শকে গড়ে তোলার ক্ষেত্রে। যাই হোক, তোমরা এখানে যেগুলি আমি আন্ডারলাইন করে দিয়েছি এগুলি ভালো করে দেখে নেবে। মোটামুটি এখান থেকে তোমাদের অনেকগুলি কোয়েশ্চেন আসবে, উপকৃত হবে। এবার আসছি ভারতের আঞ্চলিক আন্দোলনে গান্ধীজির আবির্ভাব। আঞ্চলিক আন্দোলনে কিভাবে গান্ধীজি 1919 থেকে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান কাণ্ডারি ছিলেন মহাত্মা গান্ধী এবং 1948 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে বলা হয় গান্ধী যুগ। যাই হোক, এনলাইট হিস্ট্রিতে তোমরা মোটামুটি এগুলি সম্পর্কে সব কিছু পেয়ে যাবে। আমি সময় সময় দেওয়ার চেষ্টা করব, কিছু শর্ট কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করব। যাই হোক, মধ্যে মধ্যে দিয়েও থাকি। এখানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গান্ধীজি সম্পর্কে কিছু তথ্য। সেই তথ্যগুলি তোমাদের সঙ্গে শেয়ার করতেই হয়। জুডিথ ব্রাউন এর মতে প্রথম বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় অবদান হলো ভারতীয় রাজনীতিতে গান্ধীজির যোগদান। জুডিথ ব্রাউন আরেকজন গান্ধীর জীবনীকার। 1915 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি 46 বছর বয়সে ভারতে ফিরে আসেন এবং রাজনৈতিক আন্দোলনে তার দ্বিতীয় পর্যায় শুরু হয়। প্রথম পর্যায় সাউথ আফ্রিকাতে, আগেই বলেছি। এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন। এরপর থেকে তিনি ভারতীয়দের কাছে মহাত্মা গান্ধী নামে পরিচিত, অর্থাৎ সাউথ আফ্রিকা থেকে ফিরে আসার পর। গান্ধীজি ভারতবর্ষে ফিরেই রাজনৈতিক রঙ্গমঞ্চে প্রবেশ করেননি। তার রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে, আগেই বলেছি, ভারতের বিভিন্ন অঞ্চল তিনি ভ্রমণ করেন। ভারতীয় সমাজ জীবন, রাজনৈতিক জীবন সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা তিনি অর্জন করেন। ট্রেনে করে সারা ভারতবর্ষ ঘোরার চেষ্টা করেন। 1916 খ্রিস্টাব্দে আহমেদাবাদের সবরমতী নদীর তীরে গান্ধীজি তার বিশ্বস্ত অনুগামীদের নিয়ে একটি আশ্রম গড়ে তোলেন। সেটা সবরমতী আশ্রম বা সত্যাগ্রহ আশ্রম নামে পরিচিত। এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এটা ঠিক করে নেবে, ভালো করে মনে রাখবে। সবরমতী আশ্রম প্রতিষ্ঠার পেছনে গান্ধীজির উদ্দেশ্য ছিল তার অনুগামী ও বন্ধুদের মধ্যে সত্য, স্বাবলম্বন এবং গ্রাম উন্নয়ন অন্যান্য বিষয়ে অহিংসার বাস্তব প্রয়োগ সম্পর্কে শিক্ষাদান করা। আর ব্রিটিশদের প্রতি শ্রদ্ধাশীল গান্ধীজি প্রথম বিশ্বযুদ্ধের সময় বিনা শর্তে নানাভাবে তাদের সাহায্য করেন এবং ইংল্যান্ডের সঙ্গে ভারতের যোগাযোগ মঙ্গলজনক হবে বলে তিনি মনে করেন। এই মূল্যবান কাজের জন্য ব্রিটিশ তাকে কাইজার উপাধি প্রদান করে। এটা মনে রাখবে, তাকে কেন কাইজার উপাধি প্রদান করেছিল। যাই হোক, সর্বভারতীয় রাজনীতি প্রবেশের পূর্বে 1917 এবং 1918 এই সময় তিনি 3টা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন, চম্পারণ, খেদা এবং আহমেদাবাদ। এগুলি সম্পর্কে ডিটেলসভাবে আলোচনা করব নেক্সট স্লাইডে গিয়ে।
তিনটি সত্যাগ্রহ আঞ্চলিক আন্দোলন, যেখানে তিনি তিনটাতেই সফল হয়েছিলেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আঞ্চলিক আন্দোলনের ক্ষেত্রে তিনটাতেই তিনি সফল হন, আর সর্বভারতীয় ক্ষেত্রে তিনটাতেই তিনি ব্যর্থ হন। কোইন্সিডেন্ট হলেও এটাই সত্য। 3 রিজনাল সত্যাগ্রহ মুভমেন্ট কন্ডাক্টেড বাই গান্ধী, গান্ধীজির দ্বারা পরিচালিত 3টি সত্যাগ্রহ আন্দোলন। তাহলে এখানে এটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ 1917, খেদা বা খৈরা সত্যাগ্রহ এটা হচ্ছে 1918 22শে মার্চ, এটাও গুজরাটে। আর আহমেদাবাদ সত্যাগ্রহ এটা মিল স্ট্রাইক ছিল 1918 খ্রিস্টাব্দে। তাহলে বিহারের তিরহুট ডিভিশনের চম্পারণ জেলা, আর গুজরাটের খৈরা বা খেড়া অঞ্চল, আমরা যারা বাঙালি আছি আমরা বলি খেদা অঞ্চল, খেদা, খৈরা, খেড়া। আচ্ছা, আর আহমেদাবাদ তো গুজরাটের আহমেদাবাদ শহর। বিদ্রোহের কারণ কি ছিল? চম্পারণ বিদ্রোহের কারণ ছিল এখানে নীলকর সাহেবরা 3 কাটিয়া ব্যবস্থা, অর্থাৎ নীল চাষের উপরে খাজনা প্রয়োগ করে বিশ্ববাজারে কৃত্রিম নীলের প্রচলন ঘটলে নীল চাষের ক্ষতির সম্মুখীন হয় চাষিরা। আর এখানে প্রাকৃতিক দুর্যোগের সময়, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রাকৃতিক দুর্যোগ কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা সরকারের কাছে খাজনা আবেদন জানিয়ে ব্যর্থ হয়ে পরিবর্তে নানাভাবে কৃষক উৎপীড়ন শুরু হয়, এতে তারা ক্ষুব্ধ হয়। গেল খেদা আন্দোলন। এখন হচ্ছে চম্পারণ, আহমেদাবাদে কি হয়েছিল? আহমেদাবাদের সুতাকলের শ্রমিকরা প্রথম বিশ্বযুদ্ধের দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে 50%, এটা মনে রাখবে, 50% বেতন বৃদ্ধির দাবি করে মালিক পক্ষ তা নস্যাৎ করে দেয় এবং 1918 খ্রিস্টাব্দে বোনাস বন্ধ করে দেয়, এতে তারা বিক্ষুব্ধ হয়। তো এই ছিল তাদের প্রাথমিক বিক্ষুব্ধের কারণ। আর এগুলিতে কারা কারা নেতৃবৃন্দ ছিল? চম্পারণে গান্ধীজির সঙ্গে কে ছিলেন? এই যে রামকুমার শুক্লার নেতৃত্বে গান্ধীজি আন্দোলন পরিচালনা করলেও রামকুমার শুক্লার নেতৃত্বে জড়িত তৎকালীন প্রখ্যাত উকিল ব্রজকিশোর প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আচার্য জে.বি. কৃপালিনী, এরা সবাই ছিলেন। এই নামগুলি খুব ভালো করে মনে রাখবে। জুডিথ ব্রাউন গান্ধীজির এই তরুণ সহযোগী সাব কন্ট্রাক্টর বা অধস্তন ঠিকাদার হিসাবে অভিহিত করেন। এটা মোটামুটি একটু ভালো করে মনে রাখবে। আর এখানে কে ছিলেন? খেদা বা খৈরাতে কে ছিলেন? ইন্দুলাল যাজ্ঞিক ছিলেন। তারপর এখানে সহযোগী সর্দার বল্লভভাই পটেল ছিলেন। মোহনলাল পান্ডিয়া ছিলেন স্থানীয়ভাবে। আর এখানে সারাভাই কেমিক্যাল মালিকের কন্যা তনুশ্রী বেহেন গান্ধীজির সঙ্গে ছিলেন। এই হচ্ছে এই আন্দোলনের প্রধান নেতৃত্ব তারা। চম্পারণে গান্ধীজিকে রেখে ব্রিটিশ সরকার কৃষকদের দুর্দশা ও নীলকরদের অত্যাচার সম্পর্কে অনুসন্ধানের জন্য একটা চম্পারণ অনুসন্ধান কমিটি তৈরি করে। এই চম্পারণ অনুসন্ধান কমিটি তৈরি করে এবং এই কমিটির সুপারিশ ক্রমে 3 কাটিয়া প্রথার অবলুপ্তি ঘটে। কৃষকদের উপর নির্ধারিত খাজনার এই 20 থেকে 26% হ্রাস করা হয়। এখানে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কত পার্সেন্ট হ্রাস করা হয় চম্পারণে গান্ধীজির আন্দোলনের ফলে। আর নীলকর সাহেবরা চম্পারণ ছেড়ে চলে যায়, যদিও তখন কৃত্রিমভাবে নীল উৎপাদন শুরু হয়ে গেছিল। আর খেদাতে কি হয়েছিল? আন্দোলনের চাপে সরকার সমঝোতা করে এবং এখান থেকে যারা খাজনা দিতে সক্ষম তাদের থেকে খাজনা আদায় করা হবে। দরিদ্র কৃষকদের খাজনা মকুব করা হয়। কৃষকদের স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোপ করা বন্ধ করা হয়। আর আহমেদাবাদে কি হয়েছিল? আন্দোলনের ব্যাপকতায় গান্ধীজি অনশনের 35% মজুরি বৃদ্ধি করা হয়। কত পার্সেন্ট মজুরি বৃদ্ধি করা হয়? 35%। এইটা সবচেয়ে বেশি মনে রাখবে। এছাড়া সালিসি বোর্ড করে শ্রমিকদের বোনাস, কাজের সময়সীমা সংক্রান্ত নানা বিষয়ে মেনে নেয় শ্রমিকরা, এতে শান্ত হয়। এই সূত্র ধরেই টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন, এইটা 1920 খ্রিস্টাব্দে টেক্সটাইল
লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এটা মনে রাখতে হবে খুব ভালো করে, তাহলে কাজ হয়ে যাবে। এই তিনটা আন্দোলনের গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করতে গেলে চম্পারণে গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের প্রথম সফল রূপায়ণ ঘটে। নীলকরের পাশে দাঁড়িয়ে গান্ধীজি প্রথম কৃষক শ্রেণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। তখন গান্ধীজি মোটামুটি একজন অতিমানবীয় হিসাবে তাদের উপরে প্রতিভাত হন। সাধারণভাবে এই কথাটা বলা যায় যে যেহেতু গান্ধীজির ডাকেই কৃষক আন্দোলন সফল হয়েছিল, কৃষকরা তাকে হিরো হিসাবে ভাবতে শুরু করে। চম্পারণ আন্দোলনের সাফল্যে ভারতীয় কৃষকদের আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, মনোবল বৃদ্ধি পায়। এই আন্দোলনের তরুণ নেতৃত্ব জাতীয় আন্দোলন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর চম্পারণের কৃষকরা গান্ধীজিকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করতে শুরু করে। খেদাতে কি হয়েছিল? এই আন্দোলনের মাধ্যমে গান্ধীজি, এটা খেদা, নিরক্ষর গ্রামীণ কৃষকদের সঙ্গে শহুরে মধ্যবিত্ত সম্প্রদায়ের যোগসূত্র স্থাপন করেন। দরিদ্র কৃষকদের মধ্যে প্রকৃত রাজনৈতিক শিক্ষার সূচনা হয়। শান্ত নিরীহ গ্রামবাসীদের সত্যাগ্রহ আন্দোলনে সামিল হন। রাজনীতিবিদ হিসাবে গান্ধীজির দক্ষতা প্রমাণিত হয়। গেল খেদা আন্দোলন। আর আহমেদাবাদ মিল শ্রমিকদের কি হয়েছিল সেখানে? এই আন্দোলনের গুরুত্ব যদি আমরা বলি, এই আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর কাছে গান্ধীজির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। স্বাভাবিকভাবে এই আন্দোলনে গান্ধীজি প্রথম অনশনের স্বীকৃতি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়। আর ধর্মঘটের স্বীকৃতি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। শুধু শ্রমিক নয়, গান্ধীজির মালিক পক্ষেরও সহানুভূতি, আস্থা অর্জন করতে সক্ষম হন। গান্ধীজি শ্রমিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা শহরাঞ্চলের রাজনৈতিক ভিত্তি গড়ে ওঠে। এই ছিল গান্ধীজির আঞ্চলিক আন্দোলনে গান্ধীজির ভূমিকা। আর পরে আসছি আমি জাতীয় আন্দোলনে। বিশেষ করে এই আঞ্চলিক আন্দোলনই গান্ধীজিকে গান্ধীজিতে পরিণত করেছিল। প্রথম টার্নিং পয়েন্ট হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার পর যেখানে হচ্ছে আঞ্চলিক আন্দোলনের সফলতা, এই দুই সফলতা গান্ধীজিকে জাতীয় আন্দোলনমুখী করে তুলেছিল। আর 1920 খ্রিস্টাব্দের পর থেকে আমরা জাতীয় আন্দোলনের গতি দেখতে পাই গান্ধীজির নেতৃত্বে। এই যে তিনটি জাতীয় আন্দোলন ছিল, এই তিনটি জাতীয় আন্দোলন সম্পর্কে ঐতিহাসিকদের কি মতামত ছিল? এখানে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার কি বলেছেন? চম্পারণ সত্যাগ্রহ হলো সর্বভারতীয় নেতা হিসেবে গান্ধীজি উত্থানের প্রথম পদক্ষেপ। তাহলে এখানে একটা কোয়েশ্চেন আসে যে কোন আন্দোলন গান্ধীজিকে সর্বভারতীয় নেতা হিসাবে উত্থিত করেছিল? জুডিথ ব্রাউনের মতে এই আন্দোলন মানে চম্পারণের মাধ্যমে ভারতীয় কৃষক সমাজের সঙ্গে গান্ধীজির যোগসূত্র গড়ে ওঠে। ফরাসি গান্ধী গবেষক পুচফেটস বলেছেন, চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের নেতা রূপে গান্ধীজির গ্রহণযোগ্যতাকে অনেকটাই বাড়িয়ে দেয়। অর্থাৎ তিনি ভারতীয় রাজনীতিতে গ্রহণযোগ্য ভূমিকা পালন করতে শুরু করেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদারের মতে খেড়া আন্দোলন ভারতীয় জাতীয় স্বাধীনতা সংগ্রামের চরিত্রের রূপান্তর ঘটায়। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে যে খেদা আন্দোলন। জুডিথ ব্রাউনের মতে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত না হয়েও খেদা সত্যাগ্রহের মাধ্যমে গান্ধীজি প্রমাণ করেছিলেন যে তিনি যথেষ্ট দক্ষ এবং তার দক্ষতার মাধ্যমেই পরবর্তী সময়ে ভারতবর্ষ তার স্বাধীনতার সূর্য উদয় হবে, সেই ব্যাপারটা সে দেখতে পায়। সুমিত সরকার একজন কমিউনিস্ট লেখক, মার্ক্সবাদী লেখক। সুমিত সরকার, প্রকৃত গান্ধীবাদী কৃষক সত্যাগ্রহ প্রথম হয় গুজরাটের খেড়ায়। আর বিপানচন্দ্র কি বলেন? যথাসময়ে গান্ধীজি দরিদ্র জাতীয়তাবাদী ও বিদ্রোহী ভারতীয়দের প্রতীক হয়ে ওঠেন। জ্ঞানেন্দ্র পাণ্ডে বলেন, এইভাবে গান্ধী কারিশমা বা তার সম্মোহিনী ব্যক্তিত্বের সূচনা হয়। কারণ অতিমানব ভাবতে শুরু করে ভারতের কৃষক শ্রমিকরা। আচ্ছা, ইতিপূর্বে বলেছিলাম যেটা তিনকাটিয়া ব্যবস্থা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? চম্পারণে। বিহারের চম্পারণ জেলায় 1860 খ্রিস্টাব্দ থেকে 1917 খ্রিস্টাব্দ পর্যন্ত নীলকর সাহেবরা স্থানীয় কৃষকদের মোট জমির 20/3 অংশে অর্থাৎ প্রতি বিঘা বা 20 কাঠা জমির 3 কাঠায় নীল চাষ করতে বাধ্য করত। 3 কাঠায়
তিন কাটার থেকে এই তিন কাটিয়া প্রথাটা এসছে এবং এটা বাধ্য করতো। এই ব্যবস্থা তিন কাটিয়া ব্যবস্থা নামে পরিচিত। তিন কাটিয়া ব্যবস্থা শেষ পর্যন্ত আন্দোলনের চাপে বাধ্য হয়ে 1917 খ্রিস্টাব্দে চম্পারণ কৃষক বিল পাশ হয় এবং তিন কাটিয়া ব্যবস্থার অবলুপ্তি ঘটে। এই হচ্ছে গান্ধীজির পরিচালিত তিনটি লোকাল আন্দোলন। গান্ধীজির দক্ষিণ আফ্রিকা থেকে জাতীয় আন্দোলনে উঠে আসার প্রাক মুহূর্ত, জাতীয় আন্দোলনে গান্ধীজির অবদান নেক্সট ভিডিওতে করব।